কার্যত 2026-এর একেবারে ভোটের আগে বলা যায় দামামা বাজিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসবেন এবং মেট্রো রেলে 3টি নতুন স্টেশনে শুধু উদ্বোধন করবেন না, তিনি যে বঙ্গ বিজেপিকে কিছু একটা বার্তাও দিয়ে যাবেন তেমনটা কিন্তু ভাবনা ছিলই, প্রত্যেকটি রাজনৈতিক দলেরই ছিল। কিন্তু তিনি যে এইভাবে 40 মিনিটের বক্তব্যে কার্যত 1/3 জুড়ে বঙ্গ তৃণমূলের যে দুর্নীতি তাকে নিয়ে একেবারে ঝামা ঘষে দেবেন, এমনটা বোধহয় কল্পনা করেনি বিজেপির দলীয় নেতৃত্বরাও। কিন্তু কার্যত দেখা গেল তিনি সেটা করলেন এবং পাশাপাশি তিনি শান দিলেন বাঙালি অস্মিতাতেও। অনুপ্রবেশ নিয়েও তিনি একাধিক মন্তব্য করেছেন, একাধিক কথা বলেছেন। সার্বিক বিষয় নিয়ে 2026-এর নির্বাচনের আগে তাই বলা যায় দমদমে দাঁড়িয়ে দমদম দাওয়াই দিয়ে গেলেন একরকম তৃণমূল নেতৃত্বকে। কিন্তু এই যে বার্তা তিনি দিলেন, এই বার্তা বঙ্গ বিজেপির দলীয় নেতৃত্ব কর্মীদের মধ্যে কতটা উজ্জীবিত করবে তাদের, বা 2026-এর নির্বাচনের আগে কতটা প্রতিফলিত হবে দলের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে, সেটাই দেখার। আমরা এ বিষয় নিয়ে আলোচনায় আসবো আজকের, কিন্তু তার আগে দেখে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন এবং মেট্রো রেলে 3টি স্টেশন উদ্বোধন করলেন, কিন্তু তার পিছনে আর কি তার কারণ রইল দেখব। বাংলার ভোটযুদ্ধের আগে বাংলা ভাষাই হয়ে উঠেছে প্রধান অস্ত্র, কখনো আবেগ কখনো রাজনীতি। বিজেপির সম্পর্কে তৃণমূলের বাংলা বিদ্বেষী প্রচারকে মোকাবিলা করতে বাঙালি অস্মিতাকেই প্রধান অস্ত্র হিসেবে নিতে চেয়েছেন নরেন্দ্র মোদী। গত দুবারের বঙ্গ সফরে তাই জয় শ্রীরামের জায়গায় ঠাঁই পেয়েছে দক্ষিণেশ্বর কালী, কালীঘাট, করুণাময়ী, দমদম বালাজি হনুমান। দুর্গাপুরের সভায়ও তিনি আওয়াজ তুলেছিলেন জয় মা কালী, জয় মা দুর্গা। শুধু তাই নয়, শুক্রবার দমদমের মঞ্চে দাঁড়িয়ে একাধিকবার বাংলায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। 40 মিনিট 14 সেকেন্ডের বক্তব্যের মধ্যে 2 মিনিট 42 সেকেন্ড বাংলায় ব্যয় করে যেন বাংলার আবেগকে ছুঁতে চাইলেন তিনি। এরপরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বক্তৃতার একেবারে শুরুতেই টানা 57 সেকেন্ড বাংলায়। মোদির মুখে ভারত মাতা কি জয়, বড়রা প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। তারপর এক নিঃশ্বাসে একের পর এক মন্দিরের নাম। এরপরই বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। প্রধানমন্ত্রীর কণ্ঠে আরো কি উঠে এলো বাংলা উচ্চারণ। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। বাংলার উদয়, তবেই বিকশিত ভারতের জয়। টিএমসি যাবে, বিজেপি আসবে। জাগো, ওঠো, নব জীবনের গানে নব আলোক জ্বালাও প্রাণে প্রাণে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। বাঁচতে চাই বিজেপি তাই, টিএমসি কে সরাও, বাংলাকে বাঁচাও। বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। বাঁচতে চাই, বাঁচতে চাই বিজেপি তাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। স্বাভাবিকভাবেই বাংলার রাজনীতিতে উঠে এসেছে মোদির ভোট কৌশল। তিনি যে এদিন নিজের ভাষণে বাংলা ভাষার আবেগে ভর করে 26-এর ভোট বার্তায় ছড়ালেন, এটাই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। তৃণমূল অবশ্য আগে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে রেখেছিল। তাদের জিজ্ঞাসা, আপনি বলছেন বিকশিত বাংলা না হলে বিকশিত ভারত নয়, তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরাই কেন বারবার হেনস্থার শিকার? সব মিলিয়ে এটাই স্পষ্ট, বাংলার ভোট যুদ্ধের আগে ভাষাই হয়ে উঠছে প্রধান অস্ত্র, কখনো আবেগে কখনো রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছি আমি অপরূপা এবং আমার সাথে আজকের আলোচনায় আমরা পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক শ্রী অর্কপ্রভ সরকারকে। দাদা, ওঙ্কার বাংলায় অনেক স্বাগত জানাবো প্রথমেই, এবং তারপরে আপনার কাছে যে প্রশ্ন রাখবো। শুক্রবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলেন এবং তিনি একাধিক বক্তব্য রাখলেন, কিন্তু তার এই একাধিক বক্তব্যের দিকে চোখ রেখে রাজনৈতিক বিশ্লেষক হিসাবে রাজনৈতিক অভিসন্ধিটা ঠিক কি মনে হচ্ছে? প্রথম কথা, 2026-এ বিজেপি নির্বাচনী স্লোগান কি হবে সেটা নরেন্দ্র মোদী ঠিক করে দিয়েছেন। বাঁচতে চাই বিজেপি তাই, আর আমাদের পাড়া তৃণমূল তারা। এখন পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে। পরিবর্তন তো সবসময় স্বাগত, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কিন্তু তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি যে একমাত্র রাজনৈতিক শক্তি, সাম্প্রতিক অতীতে কয়েকটি নির্বাচনের ফলাফলে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু বিজেপিতে ক্ষমতায় আসতে গেলে যে ক্রিটিক্যাল মাসটা দরকার ভোটারদের সমর্থনের, সেটা এখনো পর্যন্ত তারা পায়নি, একটু দূরে আটকে গেছে 2024-এর লোকসভা নির্বাচনের ফলকে মাথায় রাখলে। শুধুমাত্র তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে সরব হলে তো চলবে না, এটা একটা নেগেটিভ পলিটিক্স। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য তারা কি করতে চায় তার একটা সুস্পষ্ট রূপরেখা দরকার। এটাকে ভিশন ডকুমেন্ট বলা যেতে পারে। ম্যানিফেস্টো নির্বাচনের ঠিক আগে হয়। বহু মানুষ ওই ম্যানিফেস্টোতে কি কথা বলা আছে সে সম্পর্কে খুব একটা আগ্রহী হন না, কারণ অধিকাংশ ক্ষেত্রেই ম্যানিফেস্টোতে বলা কথা, দেওয়া প্রতিশ্রুতি পালন করা সম্ভব হয় না। কিন্তু একটা ভিশন ডকুমেন্ট যদি আমি নির্বাচনের 6 মাস আগে থেকে সামনে আনতে পারি, সে সম্পর্কে মানুষের মত জানতে চাই। এবং বিজেপি ক্ষমতায় আসলে আগামী 10 বছর পশ্চিমবঙ্গের জন্য কি করবে। প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, দমদম ব্যারাকপুরের বন্ধ কলকারখানা খোলার কথা বলেছেন, হেরিটেজ ট্যুরিজমের কথা বলেছেন, গঙ্গায় ক্রুজ চলবে বলেছেন, প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান হবে এটা বলেছেন। আমার সুনির্দিষ্ট কিছু মত আছে যেটা আমার মনে হয় যে বিজেপি ভিশন ডকুমেন্টে রাখলে পরে বিজেপি উপকৃত হবে। এক, তৃণমূল টাটাকে তাড়িয়েছিল সিঙ্গুর থেকে। একটা প্রায় গড়ে ওঠা কারখানা ভেঙে সেখানে সর্ষের চাষ হয়েছিল। টাটার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প গোষ্ঠীর পশ্চিমবঙ্গ থেকে চলে যাওয়া, তার নেতিবাচক প্রভাব পড়েছে, সেই প্রভাব আটকাতে পারেনি। হ্যাঁ, সেটা তো পরিলক্ষিতও হচ্ছে। তাহলে বিজেপি যদি ক্ষমতায় আসে, টাটাকে তারা কি ফিরিয়ে আনবে? শুধু টাটা নয়, বৃহৎ শিল্প গোষ্ঠী কতটা বিনিয়োগ করবে এবং কোথায় কোথায় বিনিয়োগ করবে, তার একটা সুস্পষ্ট রূপরেখা। 2, আগামী 10 বছরে পশ্চিমবঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থান কত হবে এবং কোন কোন ক্ষেত্রে কত হবে। 3, তথ্য প্রযুক্তিতে আমরা অনেকটা এগিয়েছি, কিন্তু বেঙ্গালুরু, হায়দ্রাবাদ অনেকটা এগিয়ে আছে। তাহলে আইটি ডেস্টিনেশন হিসেবে পশ্চিমবঙ্গ, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের অ্যাট পার কবে হবে? 3, 4, সামাজিক কর্মসূচি তো চালু থাকবেই। কন্যাশ্রীর এই লক্ষ্মীর ভান্ডারের বদলে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে চালু হবে? তার সহায়তা মূল্য কত? সমস্ত মাতৃশক্তি পাবেন নাকি কারা পাবেন তার একটা মাপকাঠি থাকবে। 5, আয়ুষ্মান ভারত সহ যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পায় না, সেগুলো কবে থেকে তারা পাবে। 6, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে 50,000 কোটি টাকার বেশি রেলের প্রকল্প রাজ্যে আটকে গেছে জমি জটের জন্য। সেই জমি জট কেটে রেলের প্রকল্পগুলো পশ্চিমবঙ্গে কবে হবে? 6, 7, কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে, তার জন্য উত্তরপ্রদেশ, বিহার এবং ঝাড়খণ্ডে জমি অধিগ্রহণ হয়ে গেছে।
পশ্চিমবঙ্গে যেই এসেছে জমি অধিগ্রহণ হয়নি। এই প্রকল্প সহ অন্যান্য পরিকাঠামো প্রকল্পের কাজ কবে হবে? 8, প্রতি বছর 2 বার করে এসএসসির পরীক্ষা নিতে হবে এবং মেধা তালিকাকে প্রকাশ করতে হবে, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। 9, প্রতি বছর টেট পরীক্ষা নিতে হবে। 10, সমস্ত সরকারি শূন্য পদ পূরণ করতে হবে, পুলিশের শূন্য পদ পূরণ করতে হবে এবং যারা সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ আছে তাদের বেতন কাঠামো বাড়াতে হবে এবং তাদের মধ্যে থেকে কতজনকে পুলিশ ফোর্সে নিয়োগ করা যাবে এ সম্পর্কে স্পষ্ট রূপরেখা দরকার। এই আরো কিছু থাকতে পারে, এটা আমার মত। এই ভিশন ডকুমেন্ট যদি বিশ্বাসযোগ্যভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিজেপি নিয়ে যেতে পারে তাহলে প্রধানমন্ত্রীর দেওয়ার স্লোগানটা অনেকটা কার্যকরী হবে। একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু দাদা এখানে বললেন যে কর্মসংস্থান এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কোন দল কি দুর্নীতি করেছে তার থেকেও বেশি মানুষ জানতে চান যে মানুষের জন্য দল আসার পরে কি কি রাখবে, কি কি কাজ তারা করবেন এবং সেই বিষয় নিয়ে মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা তুলে ধরা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। দাদা পরের প্রশ্নে আসব। আমরা এক্ষেত্রে দেখেছি তিনি 40 মিনিটের বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী এবং তার মধ্যে প্রায় 2 মিনিটের বেশি সময় তিনি বাংলায় কথা বললেন। আমরা জানি বর্তমানে একটি ইস্যু ভীষণভাবে তৃণমূল কংগ্রেস সামনে আনছে, বলা যেতে পারে একরকম কার্যত 2026-এর নির্বাচনে এটাই তারা মূলত সামনে রাখছেন, এই ইস্যুটা বাঙালির আবেগের ভাষা মাতৃভাষা বাংলা। কিন্তু আমরা দেখলাম প্রধানমন্ত্রী তিনি প্রায় 2.5 মিনিটের কাছাকাছি বাংলায় কথা বললেন, কিন্তু এই যে বললেন বাংলায় কথা আর অন্যদিকে বাইরে কাজ করতে গিয়ে বাংলা ভাষা বলার জন্য যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, এই যে অভিযোগগুলো আনা হচ্ছে, এটার এই দুইয়ের পরিপ্রেক্ষিতে কোথাও গিয়ে কি বাঙালির মনে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করার ক্ষেত্রে এটা কার্যকরী হবে? প্রথম কথা, বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না, বাংলা ভাষাও আক্রান্ত হচ্ছে না। বহু ছেলে মেয়ে প্রতি বছর বাংলা থেকে বিভিন্ন রাজ্যে যায়, কর্মসূত্রে যায়, পড়াশোনার জন্য যায়। বহু মানুষ বাংলার বাইরে দীর্ঘদিন ধরে আছেন, তারা সেখানকার মানুষের সঙ্গে মিলেমিশে আছেন। মহারাষ্ট্রে গণেশ পুজোতে বাঙালি যায়, পুজোয় অংশ নেয়। আর মুম্বাই সহ মহারাষ্ট্রে যেখানে বড় বড় দুর্গাপুজো হয় সেখানেও মহারাষ্ট্রিয়ানরা যায়। দিল্লিতে তো 70 থেকে 75টা বড় বড় দুর্গাপুজো হয়, দিল্লি প্রবাসী বাঙালিরা করে, এতদিন ধরে তারা আছেন। তাহলে তৃণমূল কেন বলছে? আসলে কালকে প্রধানমন্ত্রী তো বলেছেন যে অনুপ্রবেশ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এবং খুব পরিকল্পনা করে জনবিন্যাস বদলানো হচ্ছে। 15ই অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে লালকেল্লার প্রাকার থেকেও প্রধানমন্ত্রী কথা বলেছিলেন। একটা হাই পাওয়ার্ড কমিশন, ডেমোগ্রাফিক কমিশন তিনি তৈরি করেছেন এবং দমদম সেন্ট্রাল জেলের ময়দানে দাঁড়িয়েও তিনি অনুপ্রবেশের বিষয়টাকে বলেছেন যে ভারত কোনো ধর্মশালা নয়, এখানে অনুপ্রবেশকারীরা ঢুকলে পরে ভারতের পরিকাঠামোয় চাপ পড়ে, ভারতীয় নাগরিক যুবা শক্তির কাজের সুযোগটা সংকুচিত হয়। সেই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজটা হচ্ছে। সেই অনুপ্রবেশকারীরা বাংলাদেশের 18 কোটি মানুষ বাংলায় কথা বলে। তাহলে বাংলায় কথা বলে বলে হেনস্থা হচ্ছে না, বাংলাদেশি চিহ্নিত করার যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে যেহেতু ওরা বাংলায় কথা বলে সেটা তৃণমূল এইভাবে সাজাচ্ছে যে বাঙালি হেনস্থা হচ্ছে, বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে, ভাষা সন্ত্রাস। আসলে তৃণমূল যখন বিরোধী ছিল তখন অনুপ্রবেশের বিপক্ষে ছিল, যেই ক্ষমতায় এলো অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করলো এবং সীমান্তবর্তী অঞ্চলের অনেক বিধানসভা কেন্দ্রে দেখা যাবে যে অনুপ্রবেশের জন্য সেখানকার জনবিন্যাস বদলে গেছে। 2009-এ সে সমস্ত কেন্দ্রে যে ভোটার ছিল 2024-এ সেখানে কোথাও 50%, কোথাও 55% ভোটার বৃদ্ধি হয়েছে, অস্বাভাবিক। ভারতের জাতীয় গড় যেখানে 7%-এর কাছাকাছি। তাহলে এগুলো অনুপ্রবেশের জন্য হয়েছে। তাহলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে হবে, এটা জিরো টলারেন্স, কোন রকম এখানে দয়া মায়া দেখাবার জায়গা নেই। আর যে কোনো ভারতীয় নাগরিক তিনি ধর্মে যেই হন না কেন
তাকে সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার তিনি পালন করতে পারবেন। হুম। এখানে বাংলা ভাষা কোনো বিষয় নয়, হুম। বাঙালি কোথাও আক্রান্ত হচ্ছে না। হুম, হুম, যেহেতু বাংলাদেশিরা বাংলায় কথা বলেন, তৃণমূলই ন্যারেটিভটা তৈরি করছে। হুম। আর ভাষা সন্ত্রাস যদি কেউ করে থাকে সেটা তৃণমূল করছে। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং, এটা যদি বাংলা ভাষা হয়, শুভনন্দনকে যদি বাংলা ভাষা বলে চালানো হয়, এর থেকে তো ভাষা সন্ত্রাস কোনটা সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারবে। হুম, হুম। দাদা, আরো একটি প্রশ্নে আসবো, যে প্রশ্নটা দিয়ে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে আসবো। যে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি বাঙালি অস্মিতার কথা তো প্রসঙ্গ তুলেছেন, পাশাপাশি বিভিন্ন মনীষীদের কথা তুলেছেন। তিনি ঐশ্বরিক কথাবার্তাও তুলেছেন, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে জয় মা কালী, জয় মা দুর্গা, এরকম একটি স্লোগান তিনি দিয়েছেন। অন্যদিকে একই মঞ্চে আমরা দেখলাম যে যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি একই মঞ্চ থেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। অন্যদিকে প্রধানমন্ত্রীকে শুধু এইবারে নয়, তিনি এর আগেও যে দুবার এসছেন সেই দুবারও কিন্তু তাকে একইভাবে আমরা বলতে শুনেছি। তাহলে কোথাও গিয়ে কি মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হবার জায়গা থাকছে না? মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তো আছেনই। বাঙালি যে দুর্গা পুজো করে সেটা তো রামের অকাল বোধন। হ্যাঁ, কলকাতার বহু লোক জয় সিয়ারাম বলেন, অবগালীরাও বলেন, বাঙালিরাও বলেন। তো মর্যাদা পুরুষোত্তম রামের সঙ্গে তো কোনো বিরোধ নেই। আর বাঙালির কাছে অনেক বেশি আপন, বাঙালি তো শক্তি পুজো করে, কালী। যেখানেই বাঙালি সেখানেই কালী মন্দির। সেই জন্য জয় মা কালী প্রধানমন্ত্রী বলেছেন, আগেও বলেছেন, এখনো বলেছেন। তাই জয় মা কালীর সঙ্গে জয় শ্রীরামের কোনো ফারাক নেই। দাদা, এখানে কি সূক্ষ্মভাবে উনি মহিলাদেরকে কি এই জায়গাটা থেকে একটা মানসিক দিক থেকে স্পর্শ করে গেলেন? কারণ সাধারণত বিজেপি বিরোধী যে দলগুলি, তারা এটা প্রমাণ করার চেষ্টা করে যে মর্যাদা পুরুষোত্তম শ্রী রামের যে কল্প কাহিনী রয়েছে, যে কাহিনী রয়েছে, সেই কাহিনীকে তুলে ধরে নানান বৃত্তান্ত তারা বলেন, এবং কোথাও গিয়ে মহিলাদের ডমিনেট করার এরকম একটা টেন্ডেন্সির কথাও তারা তুলে ধরে। সেইখানে কি খুব বুদ্ধিমত্তার সাথে প্রধানমন্ত্রী সেই জায়গাটা ছুঁয়ে গেলেন, এই মা কালী এবং মা দুর্গাকে স্মরণ করে? মা কালীর সঙ্গে বাঙালির আবেগ অনেক বেশি সম্পৃক্ত। বাঙালি যেখানেই থাকে সেখানে একটা কালী মন্দির করে। এবং রামকৃষ্ণ বিবেকানন্দ জায়গা তো এটা, মা শারদার জায়গা, যেখানে সভাটা হয়েছে ওটা উত্তর কলকাতার এক্সটেনশন। এবং উত্তর কলকাতাতেই তো স্বামীজি ঠাকুর মায়ের কাজকর্ম সব, সেইটা একটা ছুঁয়ে যাওয়া। কালী বললেই বাঙালির আবেগকে ছোঁয়া যায়। সেজন্য উনি বলেছেন। রামের সাথে কোনো বিরোধও নেই। জয় শ্রীরাম বিজেপি বলবে, এখনো বলছে, ভবিষ্যতেও বলবে, কিন্তু জয় মা কালীও বলবে, জয় মা দুর্গাও। এখানে কি এই যে স্লোগান, এটার যে নারী শক্তিকে সম্মান দিয়ে, এবং আমাদের পশ্চিমবঙ্গের বর্তমানে যে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন ইস্যু আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে সেই সুরক্ষার জায়গাগুলো, সেখানে কি কোথাও গিয়ে একটা আশ্বাস ভাজন হওয়ার প্রচেষ্টা? হতে পারে। মা কালী বা মা দুর্গার বিষয় তো সব বাঙালি একই রকম ভাবে খুব আবেগপ্রবণ, খুব স্পর্শকাতর। তো সেই জন্য মা কালী মা দুর্গার কথা স্মরণ করে। এবং দুর্গাপুজো এসে যাচ্ছে, কুমোরটুলির কথা বলেছেন প্রধানমন্ত্রী। এই আবহটাকে মাথায় রেখেই তিনি এগুলো বলেছেন, এবং বাঙালি মননকে ছোঁয়ার জন্য। বেশ। আর দাদা, লাস্ট একটা প্রশ্ন রয়েছে। এই যে প্রধানমন্ত্রী এলেন 3 বার, এবং তিনি বক্তব্য রাখলেন, বার্তা দিতে চাইলেন দলের কর্মীদের, 2026-এর নির্বাচনের আগে কতটা উজ্জীবিত করবে? না, উজ্জীবিত তো হয়েছে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি বাংলার ব্যাপারে যে খুব আন্তরিক, সেটাও প্রমাণিত হয়েছে। এখন নির্বাচনের অনেক দেরি আছে, সতত পট পরিবর্তন হয়। শেষ মুহূর্তে বিষয়টা কোন জায়গায় দাঁড়াবে সেটা আগে ভাগে এটা নিয়ে প্রেডিক্ট করা ঠিক না। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। দর্শকদের কাছে ফিরবো। আরো একবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এবং আমরা এই জায়গাটা তুলে ধরলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এলেন, 3 বার তিনি এলেন এখানে, এবং বক্তব্য রেখেছেন, তিনি বার্তা দিতে চেয়েছেন দলীয় কর্মীদের, এবং খুব সূক্ষ্মভাবে কিন্তু তিনি 3টি বিষয় ভীষণভাবে ছুঁয়ে গেছেন। তৃণমূলের দুর্নীতির বিষয়টা যেমন ছিল, তেমনি অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু একটা হুঁশিয়ারি ছিল, পাশাপাশি কিন্তু ছিল
বাঙালি অস্মিতার প্রতি যে বিজেপির সহানুভূতিশীল এবং কোথাও গিয়ে কোনো বিরোধিতা তারা করছেন না, বাঙালি অস্মিতা বিরোধী যে বিজেপি নয়, সেটারই হয়তো প্রমাণ তিনি খুব সূক্ষ্মভাবে দিয়ে যাওয়ার চেষ্টা করলেন। এখন তার এই বক্তব্য, তার এই বার্তা বঙ্গ বিজেপিকে তো উজ্জীবিত করলো, কিন্তু বঙ্গের মানুষদের ভোট ব্যাংকে এর প্রভাব কতটা পড়বে সেটার জন্য অপেক্ষা করতে হবে 2026-এর নির্বাচনের ফলাফলের উপর। আপাতত এ পর্যন্তই। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।